নমস্কার, কেমন আছেন সবাই? শিল্পীর গল্পকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের নিবেদন নিহার রঞ্জন গুপ্তের একটা গোয়েন্দা কাহিনী। গল্পের নাম ডাইনির বাঁশি। আজ তার দ্বিতীয় পর্ব। সুশান্ত মধুসূদন সরকারকে বললেন, মিস্টার সরকার, আমি বলি কি, আপনি মিস্টার রায়ের সাহায্য নিন। আমি হলপ করে বলতে পারি, সত্যি যদি ব্যাপারটা আমরা সকলেই যা অনুমান করছি হত্যা, তাই যদি হয়ে থাকে, তাহলে সে হত্যার পিছনে যে রহস্যই থাকুক না কেন, জানবেন কিরিটি রায়ের সাহায্য নিলে নিশ্চয়ই আপনি সেটা জানতে পারবেন। মধুসূদন সরকার বলে উঠলেন, কিন্তু তার সাথে তো আমার পরিচয় নেই সুশান্তবাবু। আমার কথায় কি তিনি আসবেন? তার পারিশ্রমিক অবশ্য যা চান তিনি আমরা দিতে রাজি আছি। সুশান্ত বলল, বেশ, আমি তাকে চিঠি লিখব। অতঃপর সে রাত্রের মতো মধুসূদন সরকার সকলের কাছ থেকে বিদায় নিলেন। সেই রাতেই সুশান্ত কিরিটিকে চিঠি দিল। চিঠিতে লেখা, প্রিয় বরেশু, নিশ্চয়ই সুশান্ত ঘোষালকে ভুলে যাননি। বৎসরখানিক পূর্বে মনে আছে বোধহয় আপনার, সেই চেতলার অবিনাশ মল্লিকের কেসে আপনার সঙ্গে আমার আলাপ হওয়ার সৌভাগ্য হয়েছিল। যাই হোক, আজ তার চাইতেও একটা বিচিত্র মামলার রহস্য উদ্ঘাটনের ব্যাপারে স্থানীয় এক ভদ্রলোক আপনার সাহায্য চান। অবশ্যই কেবল তিনিই নন, আমি এবং আমার বন্ধু এখানকার থানার অফিসার ব্যাপারটার মীমাংসার জন্য খুবই ইন্টারেস্টেড। তাই এই পত্র আপনাকে দিচ্ছি। কলকাতার বিখ্যাত জুয়েলারি ফার্ম সরকার ব্রাদার্সের নাম নিশ্চয়ই শুনেছেন। তার মালিক সুবিখ্যাত ধনী প্রৌঢ় শারদাচরণ সরকারকে দিন 15 পূর্বে একদিন সকালে তার শয়নঘরে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। বিস্তারিত বিবরণ হয়তো সংবাদপত্রে আপনার নজরে পড়ে থাকবে ইতিমধ্যে। ময়না তদন্তে জানা গিয়েছে ইট ইজ এ কেস অফ নিকোটিন পয়জনিং। ব্যাপারটা কিন্তু আমাদের কারোরই সুইসাইড কেস বলে মনে হচ্ছে না। তার কারণ এই গৃহে মৃত শারদাচরণের পার্সোনাল অ্যাটেন্ডেন্ট ছিলেন এক সুন্দরী শকুন্তলা দেবী। তিনি এখনো সরকার ভিলা ছেড়ে যাননি। এখানে এলে সব কথা জানতে পারবেন। যদি আসেন তা জানালে স্টেশনে উপস্থিত থাকব। ইতি সুশান্ত ঘোষাল। 3 দিন পরেই চিঠির জবাব এলো। প্রিয় বরেশু, কাল সন্ধ্যার গাড়িতে রওনা হচ্ছি। সাক্ষাতে বাকি কথা হবে। স্টেশনে থাকবেন, আপনাদের বাসাতেই উঠব। নমস্কার। ভবদীয় কিরিটি রায়। সুশান্তর ইচ্ছা ছিল সংবাদটা পাওয়া মাত্রই মধুসূদন সরকারকে জানায়, কিন্তু শেষ পর্যন্ত কি ভেবে আর জানালো না। পরের দিন প্রত্যুষেই একেবারে কিরিটিকে সঙ্গে নিয়ে সরকার ভিলায় যাবে ঠিক করল। কলকাতার ট্রেনটা আসে রাত প্রায় 9:30 নাগাদ। স্টেশনটি ছোট, দুধারে বাঁধানো প্ল্যাটফর্ম। একপাশে অ্যাসবেস্টাসের শেডের নিচে স্টেশন মাস্টারের ঘর, যাত্রীদের ওয়েটিং রুম ও টিকিট ঘর পাশাপাশি। নির্দিষ্ট সময়েই কলকাতার ট্রেনটা এসে প্ল্যাটফর্মে দাঁড়ালো। যাত্রী সামান্যই। স্টেশনের টিমটিমে কেরোসিনের আলোয় সুশান্ত এদিক ওদিক অনুসন্ধিৎস দৃষ্টিতে তাকায়, কিন্তু আকাঙ্ক্ষিত ব্যক্তিটি তার নজরে পড়ে না। সে মনে মনে ভাবতে থাকে, তবে কি মিস্টার রায় এলেন না? সহসা ওই সময় পশ্চাৎ থেকে মৃদু কণ্ঠের সম্বোধন এলো, এক্সকিউজ মি, আপনি বোধহয় সুশান্তবাবু? সুশান্ত বিস্ময়ের সঙ্গে বলে ওঠে, কে? মিস্টার রায় নিশ্চয়ই। মৃদু হেসে কিরিটি বলে, নিঃসংশয়ে। পরিধানে ধুতি, গায়ে কালো রঙের গ্রে কোট, চোখে সেই কালো মোটা সেলুলয়েড ফ্রেমের চশমা, মুখে পাইপ, সেই পরিচিত চেহারা। কিন্তু কোন কম্পার্টমেন্ট থেকে নামলেন দেখতে পাইনি তো।
গার্ডের ভ্যানের লাগোয়া 3rd ক্লাস ও 2nd ক্লাস কামরাগুলোর দিকে চেয়ে দেখে দেখে হতাশ হয়ে পড়েছিলাম আমি। কিরিটি রায় বলে উঠল, চলুন, আপনাদের ডেরা কত দূর এখান থেকে? সুশান্ত বলল, তা মাইলখানেক হবে। মেঠো কাঁচা রাস্তা, তবে ধুলো টুলো তেমন নেই। খুশি ভরা কণ্ঠে কিরিটি বলে, তা হোক, খোলা হাওয়ায় তবু তো খানিকটা হাঁটতে হাঁটতে পিওর অক্সিজেন পাওয়া যাবে। শহরে তো সেসবের বালাই নেই আর। সুশান্ত বলে, তা যা বলেছেন। রাত্রে বাসায় ফিরে আহারাদির পর গল্পে গল্পে সুশান্ত সংক্ষেপে কিরিটিকে শারদাচরণের মৃত্যুর ব্যাপারটা বললে। কিরিটি পাইপটা মুখে লাগিয়ে সোফার ওপরে হেলান দিয়ে বসে চোখ বুজে সব শুনে গেল নিঃশব্দে। কোনো মন্তব্যই প্রকাশ করল না। আগা গোড়া সমস্ত কাহিনীটা বিবৃত করার পরও কিরিটির দিক থেকে কোনোরূপ সাড়া মাত্র না পেয়ে অগত্যা সুশান্তই প্রশ্ন করে, আচ্ছা মিস্টার রায়, যা শুনলেন তাতে কি আপনার মনে হয় কেসটা? হঠাৎ কিরিটি রায় বলে ওঠেন, কি? সুশান্ত বলে, হ্যাঁ মানে বলছিলাম সুইসাইড কিনা। কিরিটি বলে, আপনার কি ধারণা? সুশান্ত বলে উঠল, আমার তো ধারণা নট এ কেস অফ সুইসাইড। কিরিটি বলল, ইউ আর রাইট, তবে সারদাবাবুর মৃত্যু সম্পর্কে যতটা শুনলাম তাতে সুইসাইড যে নয় তা স্পষ্টই বোঝা যায়। তবে কেস অফ হোমিসাইড বললেই তো চলবে না, প্রমাণ চাই। সুশান্ত বলল, বিমলেরও তাই ধারণা, কিন্তু বৃন্দাবনবাবুর ধারণা কেসটা সিম্পল সুইসাইড। কিরিটি বলে, মধুসূদন বাবুরও তাই ধারণা নাকি? সুশান্ত বলল, না, আর তাই তো তিনি বিমলের কাছে সাহায্যের জন্য এসেছিলেন, এবং তখনই আপনার কথা তাকে আমি সাজেস্ট করি। কিরিটি জিজ্ঞাসা করল, শকুন্তলা কি বলে? সুশান্ত বলল, শকুন্তলা? কিরিটি আবার বলে ওঠে, হ্যাঁ, আপনার চিঠির মধ্যে বর্ণিত সেই সুন্দরী। সুশান্ত বলল, তা তো জানি না। কিরিটি আবার বলে ওঠে, জানেন না? এত করে চিঠিতে বর্ণনা দিলেন, তার মনের কথাটাই এখনো জানেন না? তারপর মৃদু হেসে বলে, যাক, চলুন তো কাল একবার সরজমিনে তদন্ত করি। তবে আর একটা কথা, শ্রীমান কেতুচরণের অনুসন্ধান করাটা আপনার দারোগা বন্ধুর কিন্তু উচিত ছিল সর্বাগ্রে। সুশান্ত বলল, কিন্তু তার তো সেই দিন সকাল থেকেই কোনো পাত্তা নেই। কিরিটি বলে, তারপর দশরথ? দশরথের কাছেও হয়তো কোনো কিছু পাওয়া যেতে পারে। দশরথ? সুশান্ত বলে ওঠে। কিরিটি বলে, হ্যাঁ, কোনো ক্লু হয়তো সে আমাদের দিতে পারে। হ্যাঁ, ভালো কথা। শকুন্তলা দেবী তো এখন সরকার ভিলাতেই অবস্থান করছেন, তাই না? সুশান্ত হ্যাঁ বোধক মাথা নাড়ে। কিন্তু দুর্ভাগ্য, দশরথকে আর কোনো প্রশ্নাদি করার কিরিটির কোনো সুযোগই হলো না পরের দিন। তার আগেই সে মানুষের সমস্ত প্রশ্নের সর্বপ্রকার নাগালের বাইরে চলে গেল, একান্ত আকস্মিকভাবেই যেন। অর্থাৎ পরের দিন প্রত্যুষে সরকার ভিলায় যাবার পূর্বে সকালে বসে যখন চা পান করছে, সংবাদ পাওয়া গেল শ্রীমান দশরথ নিহত। সংবাদটা শুধু অভাবিতই নয়, আকস্মিকও বটে। শ্রীমান দশরথ নিহত! থানা থেকে সরকার ভিলায় যে রাস্তাটা, তারই মধ্যে পড়ে সুশান্তের বাড়ি, মণি লজ। দশরথের মৃত্যু সংবাদ পেয়ে সরজমিনে তদন্ত করতে যাবার পথে তাই বিমল সেন সংবাদটা দিতে ঢুকেছিল সুশান্তের বাড়িতে। সুশান্ত প্রশ্ন করে বিমলকে, কি ব্যাপার বিমল? বিমল বলে, সরকার ভিলায় যে আবার একজন খতম হয়েছে। সুশান্ত চকিতে প্রশ্ন করে, সে কি? বিমল উত্তরে বলে, হ্যাঁ, শ্রীমান দশরথ পুরাতন ভৃত্য।
মধুসূদনবাবু সংবাদ পাঠিয়েছেন, তাই সেইখানেই যাচ্ছিলাম। ভাবলাম সংবাদটা তোমাকে দিয়ে যাই। সীমন্তবাবু আগেই রওনা হয়ে গিয়েছেন। অতঃপর কিরিটির পরিচয় পেয়ে বিমল বললে, আপনি যখন এসেই গিয়েছেন মিস্টার রায়, চলুন না আমাদের সাথে। যাবেন নাকি অকুস্থানে? কিরিটি বলে, চলুন। আমরাও তো সেখানে যাবার জন্যই প্রস্তুত হচ্ছিলাম। সুশান্ত বলে উঠল, বিমল, এক কাপ চা হবে নাকি? বিমল বলে, হ্যাঁ, আগে চলো ওখান থেকে ঘুরে আসি, তারপর ফেরার পথে হবে খন। সকলে তখন সরকার ভিলার উদ্দেশ্যে গাত্রোত্থান করল। সুশান্তদের বাড়ি মণিলজ থেকে সরকার ভিলা খুব দূরে নয়, সামান্যই ব্যবধান। মণিলজের ছাদ থেকে সাদা রঙের সরকার ভিলাটা বেশ পরিষ্কার দেখা যায়। সরকার ভিলার গেট দিয়ে ঢুকে পার্লারের মধ্যে সীমন্ত। মধুসূদন সরকার ও বৃন্দাবন সরকার পরস্পরের মধ্যে নিম্নস্বরে কি সব আলোচনা করছেন ওরা দেখল। ওদের ঘরে প্রবেশ করতে দেখে সীমন্ত চৌধুরী বললেন, এই যে স্যার, আপনি এসে গিয়েছেন? গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল বিমল, কি ব্যাপার, ডেড বডি দেখলেন? সীমন্ত বলল, হ্যাঁ দেখলাম। হুবহু এ কেসটা আগের মতোই মনে হলো, বোধ হয় সেম পয়জনিং। বিমল বিস্ময়ের সাথে বলে উঠল, সে কি? শ্রীমন্ত চৌধুরী বলল, হ্যাঁ দেখবেন, চলুন না। সিমিলার সাইন সিমটম। সুশান্তই মধুসূদন সরকারের সঙ্গে কিরিটির আলাপটা করিয়ে দিল। মধুসূদন যেন কিরিটিকে দেখে বেশ খুশি হলেন বলে মনে হলো। বৃন্দাবন সরকারের দিক থেকে কিন্তু বিশেষ কোনো সাড়া পাওয়া গেল না। কিরিটি বললে, চলুন তাহলে ডেড বডিটা একবার দেখে আসা যাক। কি বলেন মিস্টার সেন? বিমল সেন বলল, হ্যাঁ হ্যাঁ চলুন। সকলে উঠে দাঁড়ালো। নিচের তালাতেই পূবের দিকের একখানি ঘর। দশরথ একা একাই থাকত। ঠাকুর ও অন্যান্য ভৃত্যদের সঙ্গে ভৃত্যমহলে সে থাকত না। পুরাতন ভৃত্য হিসেবে তার বোধ হয় ওই স্বাতন্ত্র্যটুকু ছিল। ঘরখানি একেবারেই ছোট। ঘরের দরজাটা ভেজানো ছিল। সর্বাগ্রে বিমল ও তার পশ্চাতে শ্রীমন্ত চৌধুরী, সুশান্ত, কিরিটি ঘরের মধ্যে প্রবেশ করল। মধুসূদন ও বৃন্দাবন সরকার ওদের সঙ্গে আসেননি। ঘরের দক্ষিণ ও পশ্চিমমুখী জানলা দুটি খোলা। প্রচুর আলো ঘরের মধ্যে। একপাশে একটা কাঠের তক্তপোষ, তার উপরে মলিন একটা শয্যা এলোমেলো হয়ে পড়ে আছে, এবং ঠিক তার নিচেই মেঝেতে নিষ্প্রাণ দশরথের দেহটা উপুড় হয়ে পড়ে আছে। মৃতদেহের মুখের পেশিতে পেশিতে যেন একটা যন্ত্রণার বিকৃতি, এবং বিস্ফোরিত ওষ্ঠের ফাঁক দিয়ে গ্যাজলা বেরোচ্ছে তখনও। পরিধানে একটা মলিন ধুতি ও গায়ে একটা শতছিদ্র গেঞ্জি। মৃতের পাশেই একটা কাঁসার গ্লাস উল্টে পড়ে আছে, এবং ঘরের সেইখানকার মেঝেটা জলে ভিজে আছে। বোঝা গেল গ্লাস থেকে জল সেখানে পড়েছিল। জায়গাটা এখনো শুকোয়নি। কয়েকটা স্তব্ধ মুহূর্ত ভূপতিত নিষ্প্রাণ দশরথের দেহটার দিকে তাকিয়ে থেকে কিরিটি ঘরের চারিদিকে দৃষ্টিপাত করল নিঃশব্দে। ঘরের মধ্যে বিশেষ কোনো জিনিসপত্র নেই। এক কোণে একটা টিনের তোরঙ্গ, তার গায়ে একটা মিলারের চ্যাপ্টা তালা ঝুলছে। তার পাশেই ছোট একটা জলচৌকি মতো, সেটার উপরে একটা ছোট্ট মেজার গ্লাস ও তার পাশে একটা ওষুধের শিশি। ঘরের এক কোণে পেরেকের সাহায্যে দেওয়ালে একটা দড়ি টাঙানো, যার উপরে কয়েকটা ধুতি, গোটা 2 জামা ও একটা আলোয়ান ঝুলছে। আর দেয়ালে পেরেকের মাথায় ঝোলানো একটা পুরনো ছাতা। কিরিটি নিঃশব্দে এগিয়ে গিয়ে নিচু হয়ে চৌকিটার ওপর থেকে ওষুধের শিশিটা তুলে নিল। শিশিটা কালো রঙের, বেটে ও গোল। গায়ে ইউনিয়ন ড্রাগের পেটেন্ট হজমের ওষুধ ডায়াপেপসিনের একটা লেবেল ছাটা। কিরিটি শিশিটা হাতে তুলে নিল।
শ্রীমন্ত চৌধুরী কিরিটির পাশেই দাঁড়িয়েছিল। সে বললে, গোকুল বলে যে চাকরটা এই বাড়িতে কাজ করে তার মুখেই শুনছিলাম দশরথের নাকি হজমের গোলমাল ছিল, তাই অনেক দিন থেকেই ওই ওষুধটা ও খেত ডাক্তারের নির্দেশে। কিরিটি অতঃপর শিশিটা চৌকির ওপর নামিয়ে রাখতে রাখতে মৃদু কণ্ঠে কতকটা যেন আত্মগতভাবেই বললে, একজনের হার্টের ছিল প্যালপিটেশন ও ইসনোমিনিয়া, অন্যজনের ডিসপেপসিয়া, একজনের কোরামিন ও লুমিনল, অন্যজনের ডায়াপেপসিন। হত্যাকারীর রাস্তাটা বেশ পরিষ্কারই ছিল দেখছি। প্রশ্ন করলেন হঠাৎ বিমল। কি বললেন মিস্টার রায়? কিরিটি বললে, না, বলছিলাম দুটো ঘটনা যদি হত্যাই হয়ে থাকে তো হত্যাকারী হার্টের প্যালপিটেশন এবং ইসনোমিনিয়া ও ডিসপেপসিয়া সম্পর্কে ওয়াকিবহল ছিল। বিমল বলল, তাহলে আপনার ধারণা মিস্টার রায় দুটো ব্যাপারই হত্যা? কিরিটি বললে, আগে সন্দেহ থাকলেও দশরথের মৃত্যুর পর আর কোনো সন্দেহ নেই মিস্টার সেন যে দুটোই হত্যা। প্রথমটার মোটিভ যাই হয়ে থাকুক না কেন, দ্বিতীয়টার মোটিভ বোঝা যাচ্ছে প্রথমটার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। কিন্তু যাক সেসব কথা, এখানে এ ঘরে আমার যা দেখবার ছিল দেখা হয়ে গিয়েছে। চলুন সারদাবাবুর লাইব্রেরি ঘরে একটু যাওয়া যাক এবার। সকলে এসে লাইব্রেরি ঘরে প্রবেশ করল। মধুসূদন ও বৃন্দাবন সরকার দুই ভাই দুটো চেয়ারে পাশাপাশি বসেছিল। ওদের পদশব্দে মুখ তুলে তাকালেন দুজনেই একসঙ্গে। বললেন, দেখলেন বিমলবাবু? প্রশ্নটা করলেন মধুসূদনই। বিমল উত্তর দিল, হ্যাঁ। বৃন্দাবনবাবু, মধুসূদনবাবু, মিস্টার রায়কে তাহলে আপনারা এই ব্যাপারে মীমাংসা করতে... সুশান্তর কথাটা শেষও হলো না। মধুসূদন সরকার বলে উঠলেন, নিশ্চয়ই, উনি যদি এ ব্যাপারে মীমাংসার ভারটা দয়া করে হাতে নেন তাহলে আমরা সত্যি ওনার কাছে কৃতজ্ঞ থাকব। কি বলো বৃন্দাবন? সমর্থন জানালেন ছোট ভাই বৃন্দাবন সরকার এবং বললেন, নিশ্চয়ই, আমার তো হাত পা পেটের ভিতর সিধিয়ে যাবার জোগাড়। 15 দিনের মধ্যে দুটো মৃত্যু, আত্মহত্যাই হোক বা হত্যাই হোক, এর একটা বিহিত করা একান্ত প্রয়োজন বই কি। এবারে কথা বললে কিরিটি ওদের দুই ভাইকে লক্ষ্য করে, দেখুন, আপনাদের ওই ভৃত্য দশরথের মৃত্যুর ব্যাপারটা যে সুইসাইড নয় সে বিষয়ে আমি হলফ করে বলতে পারি। আর ওইভাবে দশরথের হত্যার ব্যাপারটা থেকে আমার মনে হচ্ছে আপনাদের কাকামশার মৃত্যুর ব্যাপারটাও সুইসাইড নয়, হোমিসাইডই হত্যা। বৃন্দাবন সরকার যেন কিছু বলার চেষ্টা করলেন। বললেন, মিস্টার রায়। বলতেই তাকে থামিয়ে দিয়ে কিরিটি বলে, হ্যাঁ মিস্টার সরকার, আপনার কাকাকেও। সামবডি ডেলিবারেটলি কিল হিম, নো ডাউট অফ ইট। বৃন্দাবনবাবু এবারেও কিছু বলার জন্য উদ্যত হয়েছিল, কিন্তু সঙ্গে সঙ্গে প্রায় কিরিটিকে সমর্থন জানালেন এবারে মধুসূদন সরকার এবং বললেন, কেমন বৃন্দাবন, আমি সেদিন সব ব্যাপারটা শোনার পরে তোমাকে বলিনি? কোন দুঃখে আর কেনই বা কাকা অমনি করে বিষ খেয়ে আত্মহত্যা করতে যাবে? নিশ্চয়ই কেউ না কেউ তাকে হত্যা করেছে। বৃন্দাবন সরকার বলে উঠলেন, কিন্তু দাদা, এ যে কেবল অসম্ভবই নয়, অবিশ্বাস্য। মধুসূদন সরকার বললেন, তুমি যাই বলো বৃন্দাবন, ইট ইজ দ্য ফ্যাক্ট। বৃন্দাবন সরকার এবার দাদাকে প্রশ্ন করেন, বুঝলাম, কিন্তু তাই যদি হয় তো তাকে কে হত্যা করবে, আর কেনই বা তাকে হত্যা করতে যাবে দাদা? মধুসূদন সরকার বললেন, তা কি করে বলবো, তবে সহজ বিচার বুদ্ধিতে এক্ষেত্রে যা মনে হচ্ছে সেটাই বলছি। বেশ, তাহলে বলতে হয় বাইরের থেকে কেউ না কেউ এসে সে রাত্রে ঘরে ঢুকে তাকে অমন করে হত্যা করে গিয়েছে। প্রতিবাদ জানায় এবারে কিরিটি রায়। বললেন,
আমার তা মনে হয় না বৃন্দাবন বাবু। বৃন্দাবন সরকার বললেন, তা নয়? কিরিটি আবার বলে, না, সে রাত্রে যারা এ বাড়িতে ছিল তাদের মধ্যে নিশ্চয়ই, আমার বিশ্বাস, কেউ না কেউ তাকে হত্যা করেছিল। শুধু তাই নয়, হত্যাকারী বুদ্ধিমান, বিচক্ষণ ও বেশ কিছু জ্ঞানগম্যও ছিল তার। আপনি কি অসম্ভব কথা বলছেন মিস্টার রায়? আবার প্রতিবাদ জানান বৃন্দাবন সরকার। সে রাত্রে এ বাড়িতে থাকার মতো তো আমি ছিলাম, শকুন্তলা দেবী, আর ছিল দশরথ, গোকুল, ঝি পেয়ারি, ঠাকুর হরিদাস, দারোয়ান রামভজন। এদের কি স্বার্থ থাকতে পারে কাকাকে হত্যা করার পেছনে, বলতে পারেন? কিরিটি বলে, স্বার্থের কথা যদি বলেন বৃন্দাবন বাবু, তো অত জোর গলায় একেবারে ডেফিনিটলি কিছুই হলপ করে বলা যায় না। কারণ কিসে যে কার স্বার্থ থাকতে পারে আর কিসে যে কার স্বার্থ থাকতে পারে না, তা কি সর্বদাই সকলের পক্ষে জানা সম্ভব? তাছাড়া বৃন্দাবন বাবু, একটু আগে যে লিস্ট বললেন, তার মধ্যে একজন কিন্তু বাদ পড়ে গিয়েছে। বৃন্দাবন শুধালো, বাদ হয়ে গিয়েছে? হ্যাঁ, কেতু নাকে রাহু, কে যেন একজন কাকার নতুন বেয়ারা নিযুক্ত হয়েছিল তার মৃত্যুর 15 দিন আগে, এবং যাকে ঘটনার দিন সকাল থেকেই আর ট্রেস করা আজ পর্যন্ত যায়নি। তাই না বিমল বাবু? বিমল সমর্থনে হ্যাঁ বলে। কেতু না রাহু, কি ব্যাপার বৃন্দাবন? প্রশ্নটা এবারে করলে মধুসূদন তার ভাইকে। বৃন্দাবন সরকার বললেন, হ্যাঁ শুনেছি বটে, কেতু নামে একজন নতুন লোককে কিছুদিন আগে রাখা হয়েছিল, কিন্তু লোকটাকে বিশেষ তেমন আমিও দেখিনি দাদা। কিরিটি বললে, আই সি, তা লোকটা বুঝি উধাও? হ্যাঁ, তবে তার যথাসম্ভব ডেসক্রিপশন দিয়ে প্রায় সর্বত্রই পুলিশ স্টেশনে স্টেশনে ইনফরমেশন পাঠিয়ে দিয়েছি ওই দিনই। বাছাধন যাবে কোথায়? বললে বিমল কতকটা যেন আত্মপ্রত্যয়ের কণ্ঠে ওই সময়। মধুসূদন সরকার বললে, তা এতগুলো লোক বাড়িতে রয়েছে, আবার একজন নতুন লোক আমদানি করার কি প্রয়োজন হয়েছিল, বিশেষ করে অজ্ঞাত কলুশীল? মধুসূদন সরকারের প্রশ্নের জবাব দিল বৃন্দাবন বাবু। দশরথ বুড়ো হয়ে গিয়েছে, কাকার দেখাশোনা তেমন করে উঠতে পারছিল না, তাই নাকি লোকটাকে কাজে বহাল করেছিল কাকা। শকুন্তলা দেবী কথাটা আমাকে বলেছিলেন। মধুসূদন সরকার আবার মৃদু কণ্ঠে কথাটা বললেন, কাকা এত বড় কাঁচা কাজটা করলেন কি করে বুঝলাম না। অজ্ঞাত কলুশীল একটা লোককে হুট করে কি করে তিনি বাড়ির কাজে বহাল করলেন, বিশেষ করে তার মতো একজন সতর্ক বিচক্ষণ প্রকৃতির লোক? এখনো বুঝে উঠতে পারছি না। কিরিটি বললে, কিন্তু সে যাই হোক মধুসূদন বাবু, লোকটা দুর্ঘটনার সময় এ বাড়িতে উপস্থিত ছিল যখন, তখন সন্দেহের তালিকায় সেই কেতুকেও আমাদের ধরতে হবে। মধুসূদন বললে, ধরাধরি আর কি মিস্টার রায়, এ তো অত্যন্ত সহজ ব্যাপার। আপনার কথা যদি সত্যি বলে ধরে নেওয়া যায়, তাহলে সবচাইতে বেশি সন্দেহ তো ওই লোকটার উপরেই পড়ে। তারপরেই একটু থেমে আবার মৃদুকণ্ঠে বললেন, কিন্তু বর্তমানে সে তো আমাদের হাতের কাছে নেই। মধুসূদনের কথার মাঝখানে বাধা দিয়ে কিরিটি বললে, না থাকলেও আমাদের তদন্তের ব্যাপার অগ্রসর হতে বিশেষ কোনো অসুবিধা হবে না মিস্টার সরকার। কারণ আপাতত যারা আমাদের চোখের সামনেই আছেন বা আছে, তাদের সম্পর্কেই তো আমরা এখনো সম্পূর্ণ ওয়াকিবহল হতে পারিনি। কিন্তু তারও পূর্বে মধুসূদন বাবু ও বৃন্দাবন বাবু, আমি একটা কথা জানতে চাই আপনাদের কাছে। দুজনেই কিরিটির মুখের দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ বলুন। কিরিটি বললে, সারদা বাবু, আপনাদের কাকা, কোন রকম উইল কিছু করে গিয়েছেন কিনা জানেন? দুজনে বিস্ময়ের সাথে বলল, উইল? কিরিটি বললে, হ্যাঁ মধুসূদন বাবু, কারণ শুনেছি আপনাদের সরকার জুয়েলারি বিরাট একটা লাভজনক প্রতিষ্ঠান। এত বড় সম্পত্তির একটা কিছু বিলি ব্যবস্থা ভবিষ্যতের জন্য ভেবে নিশ্চয়ই তিনি রেখেছিলেন।
এ কথাটা স্বাভাবিক বলেই মনে হয় নাকি? মধুসূদন ভাইয়ের দিকে তাকিয়ে বললেন, তা তো নিশ্চয়ই, তবে আমি তো এখানে দীর্ঘদিন ছিলাম না। কাকার সঙ্গে কোনো চিঠিপত্রের যোগাযোগও আমার ছিল না। বৃন্দাবনই কাকার কাছে ছিল। সেরকম কিছু থাকলে ওই হয়তো ভালো বলতে পারবে। বৃন্দাবনবাবু বলে উঠল, আমিও সঠিক কিছু বলতে পারবো না মিস্টার রায় এসব ব্যাপারে। সবকিছুই হয়তো আমাদের সলিসিটার শচীবিলাস বোস দেখতেন। তিনিই ছিলেন আমাদের লিগ্যাল অ্যাডভাইজার। কিন্তু কাকার মৃত্যুর পর থেকে আর তো ইতিমধ্যে কলকাতা আমি যাইনি, তার সঙ্গে দেখাও হয়নি। কিরিটি বললে, আপনার কাকার মুখেও কখনো এই সম্পর্কে কিছু শোনেননি বৃন্দাবনবাবু? বৃন্দাবনবাবু বললেন, না, কারণ প্রয়োজন হয়নি। তাছাড়া বিষয় সম্পত্তির ব্যাপারে কাকা কখনো কিছু আলোচনা করতে পছন্দ করতেন না। কিরিটি বললে, কিন্তু মানুষের একটা কৌতূহল তো হয় বৃন্দাবনবাবু। বৃন্দাবন সরকার বললেন, তা হয়তো হয়, কিন্তু আমার বেলায় তার কোনো প্রয়োজন ছিল না। কারণ কাকার তো কোনো সন্তানাদি ছিল না। যা কিছু সব তো আমরাই পাবো, সেটা আমি জানতাম। কিরিটি আবার বললে, কিন্তু মানুষের মনের কথা তো বলা যায় না বৃন্দাবনবাবু। বৃন্দাবনবাবু বললেন, তা হয়তো যায় না, তবে কাকার দিক থেকে সেরকম কিছু ঘটনার সম্ভাবনা হলে অন্তত আমি জানতে পারতাম বই কি। ইতিমধ্যে এক সময় বিমল সেন ঘর থেকে বের হয়ে গিয়েছিল দশরথের মৃতদেহটা ময়না তদন্তের জন্য পাঠাবার ব্যবস্থা করতে। সত্যি কথা বলতে কি, থানা অফিসার বিমল সেন দশরথের মৃত্যুর ব্যাপারে বেশ একটু বিচলিত হয়ে পড়েছিল। ঘটনার পরিস্থিতিতে এখন তারও মনে হচ্ছে যে সারদা সরকার ও দশরথের মৃত্যুর ব্যাপার দুটোই সাধারণ আত্মহত্যা নয়, দুটোই হত্যা। দুজনকেই হত্যা করা হয়েছে। আর ব্যাপারটা রীতিমতো জটিল বলেই মনে হচ্ছে তার। বিমল সেন যখন পুনরায় ঘরের মধ্যে ফিরে এলো, কিরিটি তার মুখের দিকে তাকিয়ে বললে, সমস্ত বাড়িটা একবার ঘুরে দেখলে কেমন হতো বিমলবাবু? বিমল বললে, বেশ তো, দেখুন না। যে লাইব্রেরি ঘরের মধ্যে সকলে তখন উপস্থিত ছিল, সেই ঘরের পশ্চিম কোণে একটা বন্ধ দরজার দিকে তাকিয়ে বৃন্দাবনবাবুর দিকে সহসা চোখের ইঙ্গিত করে কিরিটি প্রশ্ন করল, ঘরের ওই দরজাটা কিসের বৃন্দাবনবাবু? ওই দরজাটার পথে কোথাও যাওয়া যায়? মধুসূদন সরকারই কথাটার জবাব দিলেন। বললেন, ওই ঘরের সঙ্গেই ছোট একটা অ্যান্টিরুম মতো আছে, সেই অ্যান্টিরুমে যাবারই দরজা ওটা। কিরিটি বললে, আই সি, ওটা কি ব্যবহৃত হতো? এবার জবাব দিলেন বৃন্দাবনবাবু। বললেন, কাকাই ওটা ব্যবহার করতেন। কিরিটি বললেন, সারদাবাবু? বৃন্দাবনবাবু বললেন, হ্যাঁ, কাকার বাগান ও ফুল গাছের, বিশেষ করে নানা জাতীয় গোলাপের খুব শখ ছিল। ওই ঘরটার মধ্যে সেই সব গোলাপ গাছে কি সব সারটার কাকার থাকতো। কৌতূহলী কিরিটি আর দ্বিতীয়বার প্রশ্ন না করে নিঃশব্দে অ্যান্টিরুমের দরজাটার দিকে এগিয়ে গেল সোফা থেকে উঠে। ঘরের দরজা বরাবর গিয়েছে কিরিটি। সহসা পশ্চাৎ দিক থেকে বিমল সেন বলল, মিস্টার রায়, আপনার যদি আপত্তি না থাকে তো আমি থানায় ফিরে যেতে চাই। সেখানে আমার অনেক কাজ জমা হয়ে আছে। কিরিটি বললে, হ্যাঁ হ্যাঁ মিস্টার সেন, অবশ্যই অবশ্যই। বিমল বলল, সন্ধ্যাবেলা ওদিকে আসবেন নাকি? উত্তরে কিরিটি বলল, হ্যাঁ যাব। বিমল সেন বলে, তাহলে তাহলে না হয় একটু বেলাবেলি আসবেন, ওখানেই চা খাবেন। উত্তরে কিরিটি বললে, বেশ তো। বিমল সুশান্তকে উদ্দেশ্য করে বললে, সুশান্ত, তাহলে কিরিটি বাবুকে আমার ওখানে নিয়ে এসো। সুশান্ত বললে, হ্যাঁ হ্যাঁ যাব। বিমল সেন অতঃপর ঘর থেকে বের হয়ে গেল। কিরিটি এবারে বন্ধ দরজা ঠেলে অ্যান্টিরুমের মধ্যে প্রবেশ করল। সুশান্তও তাকে অনুসরণ করল। বাকি সব লাইব্রেরি ঘরের মধ্যেই দাঁড়িয়ে রইল। অ্যান্টিরুমটা আকারে একেবারে খুব ছোট নয়,
লম্বায় প্রায় 8 ফুট ও পাশে 4 ফুট, এবং ঘরটার মধ্যে প্রবেশ করে পূর্ব দিকের জানলাটা খুলে দিতেই পর্যাপ্ত আলোয় ঘরটি উদ্ভাসিত হয়ে উঠল। সেই সঙ্গে কিরিটির অনুসন্ধানী ও সজাগ দৃষ্টির সামনে সুস্পষ্ট হয়ে ওঠে সমগ্র ঘরের পরিবেশটা। একটা দেওয়াল সংলগ্ন কাচের দেওয়াল আলমারি ঘরের মধ্যে, তার সামনে একটা লম্বা উঁচু ধরনের টেবিল, টেবিলের সামনে একটা বসবার টুল, টেবিলের ওপরে ওয়েং অপারেটার্স, ফানেল, জারকে, টেস্ট টিউব, স্পিরিট ল্যাম্প ইত্যাদি নানা ধরনের বৈজ্ঞানিক টুকিটাকি যন্ত্রপাতি রয়েছে দেখা গেল। কাচের আলমারির মধ্যে নানা আকারের বেটে, গোল, মোটা, লম্বা অনেকগুলো শিশি সাজানো, তার মধ্যে কোনোটায় তরল পদার্থ, কোনোটায় চূর্ণ প্রভৃতি নানা জাতীয় দ্রব্য দেখা যাচ্ছে। ঘরের চারিদিকে একবার দৃষ্টিপাত করে কিরিটি এগিয়ে গেল দেয়াল আলমারিটার দিকে। দেয়াল আলমারির পেতলের কড়া লাগানো পাল্লাটা টানতেই পাল্লা দুটো খুলে গেল। সামনেই একটা বড় বোতল নজরে পড়ে কিরিটির। কালো রঙের বোতলটা, বোতলের গায়ে লেবেল আটা, এবং লেবেলের গায়ে বড় বড় অক্ষরে ইংরেজিতে লেখা আছে রোজ স্প্রেইং সলিউশন। কি খেয়াল হলো কিরিটির, বোতলটা একবার হাতে তুলে নিয়ে নেড়েচেড়ে দেখল। তার পাশেই আর একটা বোতল সাদা চূর্ণ ভর্তি, তার গায়ে লেখা আছে বোন মিল, অর্থাৎ হাড়ের গুঁড়ো। সে বোতলটাও একবার নেড়েচেড়ে রেখে দিল কিরিটি যথাস্থানে। তার পাশের শিশিটার গায়ে অ্যামোনিয়াম সালফেট লেবেল আটা। সহসা ওই সময় পশ্চাতে বৃন্দাবন সরকারের কণ্ঠ শুনে ফিরে তাকালো কিরিটি তার দিকে। বৃন্দাবন সরকার বলে উঠলেন, ওই ঘরটা কাকার নিজস্ব ল্যাবরেটরি ছিল। কিরিটি বিস্ময়ের সাথে বলল, ল্যাবরেটরি? বৃন্দাবন সরকার বললেন, হ্যাঁ, ওই রকমই খানিকটা। এ বাড়ির পেছনে মস্ত বড় একটা কাকার নিজের হাতের তৈরি ফুলের বাগান আছে মিস্টার রায়, আপনি দেখেননি? আর ওই বাগানে বেশিরভাগই হচ্ছে নানা জাতীয় গোলাপের গাছ। অনেক টাকা খরচ করে দেশ বিদেশ থেকে নানা জাতের গোলাপ গাছ বহুদিন ধরে সংগ্রহ করে ওই বাগানে লাগিয়েছিলেন কাকা। কিরিটি মৃদু হেসে বললে, তাহলে দেখছি আপনার কাকা সারদাবাবুর গোলাপ গাছের একটা রীতিমতো নেশা ছিল, বলুন? বৃন্দাবনবাবু বললেন, হ্যাঁ, ওই একটি গাছ লাগানো আর বই পড়া, এই দুটি নেশাই তার ছিল। তার মধ্যে আবার গোলাপ গাছের নেশাটা একটু বেশিই ছিল। নানা বই পড়ে পড়ে নানা ধরনের রাসায়নিক দ্রব্য দিয়ে নিজেই তার ল্যাবরেটরির ঘরে বসে গোলাপ গাছের সার তৈরি করে সব সার গাছের গোড়ায় দিতেন। কিরিটি মৃদু কণ্ঠে বলে, তাই দেখছি বৈজ্ঞানিক পদ্ধতিতে সার তৈরি করে তিনি কাজে লাগাতেন। হ্যাঁ, ভালো কথা বৃন্দাবনবাবু। আপনার কাকা লেখাপড়া কতদূর করেছিলেন? বৃন্দাবনবাবু উত্তর দিলেন, ইন্টারমিডিয়েট সায়েন্স। অতঃপর কিরিটি ঘুরে দাঁড়িয়ে বললে, চলুন, এ ঘরটা আমার দেখা হয়ে গিয়েছে। পুনরায় হল ঘরেই, অর্থাৎ পূর্বেকার লাইব্রেরি ঘরেই সকলে ফিরে এলো। মধুসূদন সরকার ওই সময় লাইব্রেরি ঘরে ছিলেন না। বৃন্দাবন বাবুর দিকে তাকিয়ে কিরিটি বললে, শকুন্তলা দেবীর সঙ্গে একবার দেখা করতে চাইছে বৃন্দাবন বাবু। তিনি তো শুনেছি এখানেই আছেন। বৃন্দাবন সরকার বললেন, হ্যাঁ, তবে কাকার মৃত্যুর পরে ঘর থেকে তিনি বড় একটা বের হন না, কারোর সাথে কথাবার্তাও সেরকম বলেন না। ডেকে পাঠাবো কি এ ঘরে? কিরিটি প্রশ্ন করে, কোন ঘরে আছেন তিনি? উত্তরে বৃন্দাবনবাবু বলেন, এই ঘরের পাশের ঘরেই তিনি থাকেন। কিরিটি বলে ওঠে, বেশ, একটিবার খবর পাঠান যে আমি তার সঙ্গে একবার দেখা করতে চাই, তার কোনো অসুবিধা না থাকলে। বৃন্দাবন সরকার ঘর থেকে বেরিয়ে গেলেন। মিনিট 10 মধ্যেই বৃন্দাবন সরকার ফিরে এসে বললেন, চলুন মিস্টার রায়। কিরিটি ওই সময় দাঁড়িয়ে খোলা জালনার সামনে বাইরের দিকে তাকিয়ে নিঃশব্দে পাইপ টানছিলেন। বৃন্দাবন সরকারের ডাকে ফিরে তাকালেন। বৃন্দাবন সরকার বললেন, তার ঘরেই তিনি আছেন, সেখানেই চলুন। কিরিটি বললে, চলুন।
বলে এগিয়ে যেতে যেতে হঠাৎ থেমে বৃন্দাবন সরকারের দিকে তাকিয়ে বললেন, একটা কথা বৃন্দাবন বাবু। বৃন্দাবন সরকার জিজ্ঞাসা করলেন, হ্যাঁ বলুন। কিরিটি বললে, ওর সঙ্গে যখন আমি কথা বলবো তখন একমাত্র সুশান্ত বাবু ছাড়া ওইখানে কেউ থাকুক আমার এটা ইচ্ছে নয়। মুহূর্তকাল বৃন্দাবন সরকার চুপ করে রইলেন। তারপর মৃদু কণ্ঠে বললেন, বেশ তাই হবে, তবে একটা রিকোয়েস্ট জানাবো আপনাকে। কিরিটি বললে, হ্যাঁ নিশ্চয়ই বলুন। বৃন্দাবনবাবু বললেন, কাকার মৃত্যুতে উনি বড় শক পেয়েছেন, সেই কারণে আজ অবধি ওকে আমরা কেউই এখান থেকে যাবার কথা পর্যন্ত বলিনি। কিরিটি বললেন, ও আচ্ছা। বৃন্দাবনবাবু বলে চললেন, হ্যাঁ উনি নিজে থেকে যেদিন যাবেন যাবেন। তাই বলছিলাম এমন কোনো কথা ওকে জিজ্ঞাসা করবেন না যাতে উনি মনে ব্যথা পান বা ওর কোনোরূপ বিরক্তির কারণ ঘটে। মুহূর্তকাল বৃন্দাবন সরকারের মুখের দিকে নিঃশব্দে তাকিয়ে মৃদুকণ্ঠে কিরিটি বললে, ঠিক আছে তাই হবে, চলুন। লাইব্রেরির ঘর থেকে বের হয়ে তারই লাগোয়া ঘরটির পর্দা ফেলা দরজার সামনে এসে দাঁড়ালো সকলে। বৃন্দাবনবাবুই সর্বাগ্রে দরজার পর্দাটা হাত দিয়ে সরিয়ে ওদের আহ্বান জানালেন, বললেন, চলুন। প্রথমে বৃন্দাবন ও তার পশ্চাতে কিরিটি ও সর্বশেষে সুশান্ত ঘরে গিয়ে প্রবেশ করে। মাঝারি আকারের ঘরটি, ঝকঝকে মোজাইক স্টাইলের ঠান্ডা মেঝে। ঘরের একটি মাত্র জানলা খোলা ছিল, তবে জানলার পর্দা টেনে রাখার জন্য ঘরের মধ্যে দিনের বেলাতেও পর্যাপ্ত আলো প্রবেশ করতে পারেনি। ঘরের একধারে একটা সিঙ্গেল খাটের ওপরে বেড কভারে ঢাকা শয্যা, অন্যদিকে একটা প্রমাণ সাইজের আরশি বসানো আলমারি, তার পাশে বড় একটা কালো ট্রাঙ্ক ও তার উপরে একটা চামড়ার সুটকেস। ঘরের অন্য কোণে ত্রিপয়ের ওপরে সুদৃশ্য একটা টাইম পিস ও তার পাশে কারুকার্য খচিত একটা জয়পুরি ফ্লাওয়ার ভাস এবং ভাসে একগুচ্ছ টাটকা বড় বড় ব্ল্যাক প্রিন্স গোলাপ ফুল। ফ্লাওয়ার ভাসটার সামনেই ধূপদানিতে প্রজ্বলিত একটা মোটা ধূপকাঠি। গোলাপের ও চন্দন ধূপের সুমিষ্ট মিশ্র গন্ধ ঘরে প্রবেশের সঙ্গে সঙ্গেই কিরিটিকে আকৃষ্ট করেছিল। আলমারিটার পাশেই আলনায় কয়েকখানি শাড়ি পাট করে রাখা। ঘরের পশ্চিম কোণে একটা গোল টেবিলের চারপাশে খানকতক সোফা, তারই একটায় দরজার দিকে পেছন ফিরে বোধহয় শকুন্তলা দেবী বসেছিলেন, কারণ ঘরে ঢুকে তাকে না দেখা গেলেও তার মাথার কালো কেশ কিরিটির চোখে পড়েছিল। বৃন্দাবনবাবু বললেন, শকুন্তলা, মিস্টার রায় এসেছেন। বৃন্দাবনবাবুর গলার সাড়া পেয়ে শকুন্তলা উঠে দাঁড়ালো সোফা থেকে। ঈষৎ হরিদ্রাব গার্তবর্ণ, লম্বায় 5 ফুটের একটু বোধহয় কমই হবে শকুন্তলা। মুখখানি মাঙ্গলিয়ান টাইপের হলেও এবং ছোট চোখ ও নাকটা একটু চাপা হলেও মুখখানির মধ্যে চমৎকার আলগা একটা শ্রী আছে। পরিধানে জরিপার ঈষৎ নীলাভ রঙের একটা দামি তাঁতের শাড়ি, মাথায় পর্যাপ্ত কেশ এলোমেলো হয়ে রয়েছে, দুহাতে দুগাছি সোনার চুড়ি, কানে নীলার টাপ, পায়ে চপ্পল। কিরিটি তাড়াতাড়ি বলে ওঠে, না না, আপনাকে উঠতে হবে না, আপনি বসুন শকুন্তলা দেবী। শকুন্তলা দ্বিরুক্তি না করে কিরিটির অনুরোধে যে সোফাটার ওপরে বসেছিল সেই সোফাটাতেই পুনরায় বসে পড়ল। বৃন্দাবন সরকার ঘর থেকে বের হয়ে গেলেন এবং যাওয়ার সময় বললেন, তাহলে আপনি কথা বলুন মিস্টার রায়, আমি লাইব্রেরি ঘরে আছি। কিরিটি আর সুশান্ত দুজনে অন্য দুটি খালি সোফায় পাশাপাশি বসল। কিরিটি বললে, আপনাকে বিরক্ত করার জন্য আমি দুঃখিত শকুন্তলা দেবী, তবে বেশিক্ষণ আপনাকে বিরক্ত করব না, 2-4টে কথা আপনাকে জিজ্ঞাসা করব মাত্র। শকুন্তলা কিরিটির কথা একবারের জন্য মুখ তুলে তাকিয়ে দেখল নিঃশব্দে, পুনরায় নিঃশব্দেই মুখটা নামিয়ে নিল। কিরিটি বললে, আমার পরিচয়টা সর্বাগ্রে আপনাকে বোধহয় দেওয়া আমার কর্তব্য মিস ত্রিবেদী। শকুন্তলা সহসা বলে উঠল, বৃন্দাবনবাবুর মুখেই শুনলাম,
আপনি মিস্টার সরকারের হত্যা রহস্যের তদন্তের জন্যই এসেছেন। কিরিটি বলল, ও, তাহলে বোধহয় আমার বক্তব্য আমি শুরু করতেই পারি। সহজ সতেজ কণ্ঠস্বরে শকুন্তলা বলল, বলুন, কি জানতে চান? সারদাবাবুকে নিয়মিত বই পড়ে শোনানো ও তার লেখাপড়ার টুকিটাকি কাজগুলো করে দেবার জন্যই তো আপনি নিযুক্ত হয়েছিলেন, তাই না? কিরিটি এবার প্রশ্ন শুরু করে। উত্তরে শকুন্তলা বলল, হ্যাঁ। কিরিটি আবার প্রশ্ন করলে, আচ্ছা, সারদাবাবুর মেজাজ কিরকম ছিল শকুন্তলা দেবী? উত্তরে শকুন্তলা বলে, খুব ঠান্ডা ও ধীর মেজাজ ছিল তার। কচিত কখনো কখনো হয়তো রেগে উঠতেন। সঙ্গে সঙ্গে কিরিটি বলে ওঠে, নিজের মতের সঙ্গে না মিললেই রেগে যেতেন, এই তো? শকুন্তলা বলে, হ্যাঁ। কিরিটি প্রশ্ন করল, আপনি তো এখানে মাস আষ্টেক হলো আছেন, তাই না শকুন্তলা দেবী? উত্তরে শকুন্তলা হ্যাঁ বোধক মাথা নাড়ল। কিরিটি আবার প্রশ্ন করলে, ওই সময়ের মধ্যে বৃন্দাবন বাবু এখানে কিরকম যাওয়া আসা করতেন? শকুন্তলা বলল, হপ্তায় 2 বার বা মাঝে মাঝে 3 বারও এসেছেন। এই কমাসে আপনার সঙ্গে তার নিশ্চয়ই বেশ আলাপ হয়েছে। কথাটা বলে তীক্ষ্ণ দৃষ্টিতে কিরিটি শকুন্তলার মুখের দিকে তাকায়। পাল্টা প্রশ্ন করে শকুন্তলা ভুরু উত্তোলিত করে তাকালো কিরিটির মুখের দিকে, প্রায় যেন সঙ্গে সঙ্গেই বলে উঠল, কেন বলুন তো মিস্টার রায়, আপনার জিজ্ঞাসাটা ঠিক কি জানতে পারি? কিরিটি বললে, না না, আপনি অন্যরকম কিছু ভাববেন না শকুন্তলা দেবী, বৃন্দাবন বাবু সম্পর্কে আপনার ধারণাটা জিজ্ঞাসা শুধু। শকুন্তলা বলল, ও, তা ভদ্রলোক পারফেক্ট জেন্টলম্যান বলেই আমার মনে হয়। সঙ্গে সঙ্গে কিরিটি আবার প্রশ্ন করলে, আর মধুসূদন বাবু? কিরিটির শেষের কথাটায় চমকে যেন শকুন্তলা দেবী তাকালো তার মুখের দিকে মুহূর্তের জন্য, এবং ক্ষণিকের সেই চমকটা কিরিটির দৃষ্টি তো এড়ায়নি, সুশান্তর দৃষ্টিকেও ফাঁকি দিতে পারেনি। কিন্তু সেই মুহূর্তের জন্যেই পরক্ষণেই শান্ত স্থির দৃষ্টিতে কিরিটির মুখের দিকে তাকিয়ে শকুন্তলা বলে, আই এম সরি, ভদ্রলোকের সঙ্গে বিশেষ কোনো আলাপের কোনো সুযোগ এখনো আমার হয়নি, কাজেই তার সম্পর্কে কোনো কথা আমি বলতেও পারবো না। প্রত্যুত্তরে কিরিটি কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর আবার তার প্রশ্ন শুরু করে, আপনি শুনলাম অনেক দিন নাকি বার্মায় ছিলেন, তাই কি শকুন্তলা দেবী? শকুন্তলা হ্যাঁ বলে। কিরিটি আবার প্রশ্ন করে, তা বার্মায় কোথায় ছিলেন? দ্বিতীয়বার তখনই শকুন্তলা আবার কিরিটির মুখের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে প্রশ্ন করল, বার্মায় আপনি গিয়েছেন নাকি কখনো মিস্টার রায়? মৃদু হেসে কিরিটি বলে, হ্যাঁ, সেই জন্যই বার্মা দেশে প্রায় সবকিছুই মোটামুটি আমার জানা। মাথাটা নিচু করে শকুন্তলা অতঃপর বললে, আমরা রেঙ্গুনে থাকতাম। কিরিটি প্রশ্ন করল, প্রপার রেঙ্গুন শহরেই বরাবর ছিলেন? শকুন্তলা জবাবে হ্যাঁ বলে। কিরিটি আবার প্রশ্ন করে, ভালো কথা শকুন্তলা দেবী, সারদাবাবুর যে হার্টের ট্রাবলস ছিল আপনি তা তো জানতেন? শকুন্তলা বলে, হ্যাঁ জানতাম। কিরিটি বলে ওঠে, মধ্যে মধ্যে তিনি ইনসোমনিয়ার জন্য আবার ঘুমের ওষুধও খেতেন, তাও আপনি জানতেন? শকুন্তলা বলে, হ্যাঁ জানতাম। আচ্ছা, যে রাত্রে সারদাবাবু মারা যান সে রাত্রে কখন আপনার সঙ্গে সারদাবাবুর শেষ দেখা হয় ও তার সঙ্গে আপনার শেষ কথাবার্তা হয়? কিরিটির প্রশ্নে উত্তর দিল শকুন্তলা, বলল, ঠিক মনে নেই, তবে রাত প্রায় 9:30 পর্যন্ত আমরা লাইব্রেরি ঘরেই ছিলাম। ওনাকে আমি বই পড়ে শোনাচ্ছিলাম। ওই সময় বৃন্দাবনবাবু ওনার সঙ্গে কী সব জরুরি কথা বলতে আসায় আমাকে ছুটি দিয়ে ওরা মিস্টার সরকারের ঘরের দিকে চলে যান। কিরিটি আবার প্রশ্ন করে, তাদের মধ্যে তাহলে সে রাত্রে কী ধরনের কথাবার্তা হয় আপনি কিছুই জানেন না, তাই তো? শকুন্তলা না বোধক মাথা নাড়ে। কিরিটি প্রশ্ন করে, কিন্তু আমি যতদূর শুনেছি
আপনি নাকি ওই রাত 11টা নাগাদ আবার সারদাবাবুর ঘরে গিয়েছিলেন, কথাটা কি সত্যি? উত্তরে শকুন্তলা বলে, হ্যাঁ, ঠিকই শুনেছেন। ওই সময় তিনি আমাকে ডেকে পাঠিয়েছিলেন তার ঘরে। কিরিটি বিস্ময়ের সাথে প্রশ্ন করে, এত রাত্রে? উত্তরে শকুন্তলা বলে, হ্যাঁ, লুমিনলের ফাইলটা খুঁজে পাচ্ছিলেন না, তাই ডেকে পাঠিয়েছিলেন। কিরিটি প্রশ্ন করলে, আপনি বুঝি মধ্যে মধ্যে তাকে ওষুধপত্রও দিতেন? উত্তরে শকুন্তলা বলল, হ্যাঁ, দিতাম। কিরিটি বললে, তারপর আপনি কি করলেন? শকুন্তলা বলল, ওষুধের ফাইলটা খুঁজে দিয়ে যখন চলে আসছি, তখন আমাকে উনি বললেন দশরথকে 1 কাপ চা দিয়ে যেতে বলার জন্য। কিরিটি প্রশ্ন করলে, বলেছিলেন আপনি সে কথা দশরথকে? শকুন্তলা বললে, না, আমি বলিনি, তবে গোকুলকে দিয়ে বলে পাঠিয়ে দিয়েছিলাম। কিরিটি আবার প্রশ্ন করলে, আচ্ছা, সে সময় সারদাবাবুর মুড আপনার কিরকম লেগেছিল? শকুন্তলা বলল, কেন? হি ওয়াজ পারফেক্টলি অল রাইট, নাথিং অ্যাবনর্মাল আই ফাউন্ড দেয়ার। কিরিটি বললে, আই সি। আচ্ছা শকুন্তলা দেবী, এ বাড়িতে সারদাবাবুর মৃত্যুর কয়েকদিন আগে কেতু নামে একজন লোককে কাজে বহাল করা হয়েছিল, এবং যার আজ পর্যন্ত সেই দিন সকাল থেকে কোনো সন্ধান পাওয়া যায়নি। আর কথাটা বোধহয় আপনি জানেন। শকুন্তলা একটু ভেবে নিয়ে ধীরে ধীরে কথাটা উচ্চারণ করল, হ্যাঁ, জানি। কিরিটি প্রশ্ন করলে, লোকটার চেহারা নিশ্চয়ই আপনার মনে আছে? শকুন্তলা যেন একটু চমকে উঠল, তারপর সেই ভাবটা সামাল দিয়ে নিয়ে বলে, হ্যাঁ, তা তো মনে আছে বই কি। কিরিটি আবার বললে, লোকটাকে আবার দেখলে বা কোনো ফটো দেখালে আপনি চিনতে পারবেন আশা করি? শকুন্তলা বলল, বোধহয় পারবো, কারণ তার চেহারাটা বেশ ঢ্যাঙা ছিল, এবং বা পাটা ডিফেক্টিভ থাকার দরুন সামান্য একটু পা টেনে টেনে কুঁজো হয়ে লোকটা চলতো, আমি সেটা লক্ষ্য করেছিলাম। কিরিটি প্রশ্ন করলে, আর একটা কথা শকুন্তলা দেবী, আপনি বোধহয় এখন কিছুদিন এখানেই থাকবেন, তাই না? উত্তরে শকুন্তলা বলল, তা ঠিক এখনো কিছু বলতে পারছি না। তারপর একটু থেমে বলল, ওরা যদি আমাকে রাখেন তো থাকতে পারি। সেরকম কথা আজ পর্যন্ত বৃন্দাবন বাবুর সাথে আপনার হয়নি, তাই তো? কিরিটির প্রশ্নের উত্তরে শকুন্তলা বলল, না। আচ্ছা, আর আপনাকে বিরক্ত করব না, উঠি, নমস্কার। কথাটা বলে ঘুরে তাকালো কিরিটি সুশান্তর দিকে, তাকিয়ে বলল, চলুন সুশান্তবাবু। সুশান্ত উঠে দাঁড়ায়, দাঁড়িয়ে বলে, হ্যাঁ, চলুন। শকুন্তলার ঘর থেকে বের হয়ে উভয়ে আবার লাইব্রেরি ঘরে এসে প্রবেশ করল। লাইব্রেরি ঘরের মধ্যে দুটো সোফায় মুখোমুখি বসে বৃন্দাবন সরকার ও মধুসূদন সরকার দুই ভাই নিম্নকণ্ঠে কী সব কথাবার্তা বলছিলেন। ওদের পদশব্দে দুজনেই মুখ তুলে তাকালেন। বৃন্দাবন বাবু, আপনার কাকা সারদাবাবু যে ঘরে মারা গিয়েছিলেন সে ঘরটা যে একবার দেখতে চাই। কিরিটি ঘরে ঢুকেই বৃন্দাবন বাবুকে লক্ষ্য করে কথাটা বললেন। সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে বৃন্দাবন বাবু বললেন, বেশ তো, চলুন। সারদাবাবুর মৃত্যুর পর থেকে এ যাবৎকাল তার নিজস্ব ঘরটা তালা দেওয়াই ছিল। বৃন্দাবন সরকার তার নিজের ঘর থেকে চাবিটা নিয়ে এসে ঘরের তালা খুলে ওদের নিয়ে ভেতরে প্রবেশ করলেন। ঘরের জালনাগুলো বন্ধ ছিল। কিরিটির নির্দেশে বৃন্দাবন সরকার ঘরের জালনাগুলো খুলে দিলেন। সুশান্তর মনে পড়ল, মাত্র 1 পক্ষকাল পূর্বে ওই ঘরে প্রথম যেদিন সে এসে পদার্পণ করেছিল, সামনেই ওই মেঝেতে সারদাচরণ সরকারের নিষ্প্রাণ দেহটা পড়েছিল সেদিন। সেই একই বাড়িতে গত রাত্রে আবার একজন নিহত হয়েছে, এবং সম্ভবত তারও মৃত্যু একই কারণে, বিষ প্রয়োগ। একজন এই বাড়ির মালিক, অন্যজন বিশ্বস্ত পুরাতন ভৃত্য, প্রভু সারদাচরণ সরকার ও তার ভৃত্য দশরথ। ঘরের আসবাবপত্র সেদিন যেমনটি সে দেখেছিল আজও ঠিক তেমনি রয়েছে, মনে হলো সুশান্তর।
সেই পালঙ্ক, সেই টেবিল চেয়ার। সহসা কিরিটির ডাকা সুশান্ত তার দিকে ফিরে তাকালো। সুশান্তবাবু? সুশান্ত বলে উঠল, বলুন। সেদিন তো মানে সারদাবাবুর মৃতদেহ যেদিন আবিষ্কৃত হয় আপনি এ ঘরে এসেছিলেন। কিরিটির প্রশ্নে মৃদু কণ্ঠে সুশান্ত জবাব দেয়, হ্যাঁ। সেদিন ঘরের মধ্যে সবকিছু যেমন ছিল আজও কি ঠিক তেমনি আছে বলে আপনার মনে হচ্ছে? সুশান্ত বার কয়েকের জন্য আবার ঘরের চারিদিকে দৃষ্টিপাত করে বললে, তাই তো মনে হচ্ছে। কিরিটি অতঃপর লিখবার টেবিলের সামনেই সর্বপ্রথম এগিয়ে গিয়ে দাঁড়ালো ও টেবিলের সাইডে যে ড্রয়ার ছিল তার সবার ওপরের ড্রয়ারটা টানতেই সেটা বের হয়ে এলো। ড্রয়ারটা ভর্তি নানান টুকিটাকি জিনিসপত্র। একটা মোটা ডায়েরি, কালো রঙের মলাটের, গোটা 2 ঝর্ণা কলম, একটা শেফিল্ডের ছুরি, একটা জেমস পকেট ডিকশনারি, কোরামিনের একটা ফাইল ও একটা লুমিনল ট্যাবলেটের টিউব। এটা ওটা নাড়াচাড়া করতে করতে কিরিটি লুমিনল ট্যাবলেটের টিউবটা তুলে নিল ড্রয়ার থেকে। একেবারে আনকোড়া টিউব, মুখ খোলাই হয়নি তখনও, 20টা ট্যাবলেটই রয়েছে। কিছু একটা ভেবে কিরিটি টিউবটা নিজের পরিধেয় কোটের পকেটে রেখে দিল। তারপর কালো মলাটের ডায়েরিটা তুলে নিল ড্রয়ার থেকে। অন্যমনস্কভাবে ডায়েরির পাতা উল্টাতে উল্টাতে দেখতে লাগলো কিছু নাম ও ঠিকানা লেখা, মধ্যে মধ্যে টাকার হিসাব লেখা, এবং শেষের দিকে এক জায়গায় দেখলো লেখা আছে গাছের নানা রকম সারের কথা। তারই এক জায়গায় বিশেষভাবে তার দৃষ্টি যেন আকৃষ্ট হলো। সেখানে লেখা, এককালে আমেরিকায় এক প্রকার স্থানীয় উদ্ভিদের নাম ছিল নিকোটিয়ানা। এখন অবশ্যই ভারতবর্ষে নাকি ওই জাতীয় উদ্ভিদ প্রচুর আছে। নিকোটিয়ানা থেকে 2 প্রকারের অ্যালকলয়েড পাওয়া যায়, নিকোটিন ও নিকোটিনাইন। এই নিকোটিনে খুব ভালো গাছের সার হয়, যদিও এটা খুব তীব্র বিষ। মাত্র 2-3 ফোঁটা নিকোটিন বিষই মারাত্মক। মাত্র 2-3 মিনিটের মধ্যেই মৃত্যু ঘটতে পারে। পিওর ও খাঁটি নিকোটিন অ্যালকলয়েডের কোনো রং নেই, জলের মতো সাদা। এই পর্যন্তই, আর কিছু লেখা ছিল না ওই পৃষ্ঠায়। আবার কিরিটি পাতা উল্টাতে যায় ডায়েরির। সহসা আবার এক পাতায় দৃষ্টি স্থির নিবন্ধ হয়ে যায় একটা লাইনের ওপরে। নতুন সারটার নাম দিলাম রোজ স্প্রেইং সলিউশন। কিরিটি সুশান্তর দিকে ফিরে সহসা ডাকল, সুশান্তবাবু? সুশান্ত উত্তর দেয়, কিছু বললেন মিস্টার রায়? কিরিটি বললে, হ্যাঁ শুনুন। বলে সুশান্তর কানের কাছে মুখ নিয়ে কিরিটি নিম্নকণ্ঠে কি যেন বললে তাকে। পর মুহূর্তে সুশান্ত ঘর থেকে বেরিয়ে গেল। কিরিটি ডায়েরিটাও পকেটস্থ করল। এবারে কিরিটি দ্বিতীয় ড্রয়ারটা টেনে খুলল, কিন্তু দ্বিতীয় ড্রয়ারটা খুলেই যেন কিরিটির মনে বিস্ময়ের একটা চমক লাগে। টুকিটাকি সব প্রসাধন দ্রব্য ড্রয়ারের মধ্যে রাখা, পাউডার, সেন্ট, দামি ইভিনিং পেয়ারি সেন্ট, ছোট একটা সুদৃশ্য আয়না, একটা চিরুনি, একটা চুল তোলার সন্না, ছোট একটা কাঁচি, একটা দামি কলপের শিশি, ওই সব ছাড়াও 1 টিন 999 সিগারেট ও একটা দেশলাই। কিছুক্ষণ একদৃষ্টিতে ওই জিনিসগুলোর দিকে তাকিয়ে থেকে ধীরে ধীরে একসময় আবার কিরিটি নিঃশব্দে ড্রয়ারটা বন্ধ করে দিল এবং অদূরে নিঃশব্দে দণ্ডায়মান বৃন্দাবনবাবুর দিকে তাকিয়ে বলল, বৃন্দাবনবাবু? উত্তরে বৃন্দাবনবাবু বললেন, হ্যাঁ বলুন। কিরিটি প্রশ্ন করলে, আপনার কাকাবাবু একটু বেশ শৌখিন প্রকৃতির লোক ছিলেন, তাই না? বৃন্দাবনবাবু বললেন, না তো, তবে ইদানিং। বলতে গিয়েও থেমে যান বৃন্দাবন সরকার, যেন কেমন একটু ইতস্তত করেন। কিরিটি সঙ্গে সঙ্গে বলে ওঠেন, কি থামলেন যে? বৃন্দাবন সরকার বলেন, না তেমন বিশেষ কিছু নয়, তবে ইদানিং মাসখানেক ধরে যেন একটু মন হয়েছে নিজের সাজসজ্জার প্রতি তার। নচেত বরাবরই তো জ্ঞান হওয়া অবধি দেখে আসছি অত্যন্ত সিম্পল। বিলাসিতাকে ঘৃণাই করতেন তিনি।
বেশভূষা কিছুতেই নজরই কোনোদিনই ছিল না তার। আচ্ছা, আপনার কি মনে হয় বৃন্দাবন বাবু, ইদানিং তার এই পরিবর্তনের কোনো কারণ ঘটেছিল? প্রশ্নটা করে তীক্ষ্ণ দৃষ্টিতে আবার তাকালো কিরিটি বৃন্দাবন সরকারের মুখের দিকে, এবং কিরিটির এই স্পষ্টাস্পষ্টি প্রশ্নে বৃন্দাবন সরকার যে সহসা একটু বিব্রত হয়ে পড়েছেন সেটা তার মুখের দিকে তাকিয়েই বুঝতে কিরিটির কষ্ট হয় না। মনে মনে তার অতি হাসি এলেও বাইরে কিন্তু সেটার প্রকাশ করেন না। বৃন্দাবন সরকার বলেন, না মানে আমি ঠিক বলতে পারবো না মিস্টার রায়। একটু যেন থেমে থেমে কথাগুলো কোনো মতে উচ্চারণ করেন বৃন্দাবন সরকার। ঠিক সেই মুহূর্তেই সুশান্ত ঘরে এসে প্রবেশ করলে এবং কিরিটির দিকে তাকাতেই পরস্পরের চোখে চোখে কি যেন কথা হলো নিঃশব্দে। কিরিটি এবারে সর্বশেষ ড্রয়ারটি টেনে খুললে, কিন্তু তার মধ্যে বিশেষ কোনো দ্রষ্টব্য বস্তু তার চোখে পড়ল না। বেলাও ইতিমধ্যে প্রায় 10:30 হয়ে গিয়েছিল। বৃন্দাবন সরকারের দিকে চেয়ে কিরিটি বললে, চলুন মিস্টার সরকার, এ ঘরে আমার আর কিছু দেখবার নেই। অন্য ঘরগুলো দেখবেন না? বৃন্দাবন সরকার প্রশ্ন করেন। কিরিটি উত্তরে বলে, এখন আর নয়, বিকেলের দিকে এসে আপনাদের বাগানটা একবার দেখব। বেশ তো, আসবেন। তবে আমি আজই কলকাতায় চলে যাচ্ছি দুপুরের ট্রেনে মিস্টার রায়। কিরিটি প্রশ্ন করে, আজই যাবেন? বৃন্দাবন সরকার উত্তরে বলেন, হ্যাঁ, দাদা বোধহয় এখানেই থাকছেন। আপনার যা প্রয়োজন ওকেই বলবেন। কাকার মৃত্যুর পর কলকাতায় তো যাওয়াই হয়ে ওঠেনি। দোকানের হিসাবপত্র সব একবার দেখা দরকার। কিরিটি বলে উঠল, তা তো নিশ্চয়ই। তা কবে ফিরছেন? বৃন্দাবন বাবু বললে, তা ঠিক বলতে পারছি না, তবে হপ্তাখানেক আগে তো ফিরতে পারবো না। একটা কথা জিজ্ঞাসা করবো মিস্টার রায়? সুশান্ত সহসা প্রশ্ন করে। মিস্টার রায় উত্তর দেয়, নিশ্চয়ই। আচ্ছা, আপনার সন্দেহের তালিকার মধ্যে... সুশান্তের কথাটা তাকে শেষ করতে না দিয়েই কিরিটি বলে ওঠে, শকুন্তলাও আছেন কিনা এই তো আপনার প্রশ্ন সুশান্তবাবু? দুঃখের বিষয় আছেন। কি জানেন সুশান্তবাবু, ক্রিমিনাল মাইন্ডদের মুখের একটা না একটা বিশেষত্ব নিশ্চয়ই দেখতে পাবেন, যদি সেই মুখগুলোর দিকে একটু ভালো করে চেয়ে দেখেন। আপনার কথাটা কিন্তু ঠিক বুঝতে পারলাম না মিস্টার রায়। পারলেন না? আচ্ছা, আবার যখন ওদের মানে বৃন্দাবন বাবু, মধুসূদন বাবু ও শকুন্তলা দেবীকে দেখবেন, ওদের মুখের দিকে ভালো করে চেয়ে দেখবেন তো তাদের কারোর মুখের কোনো বিশেষ পিকুলিয়ারিটি চোখে পড়ে কিনা আপনার। সুশান্ত বলে, দেখব, কিন্তু এটা তো বিশ্বাস করেন মুখই হচ্ছে মনের আয়না। সর্বত্র না হলেও অধিকাংশ ক্ষেত্রে এটাই দেখা যায়। যাক সে কথা, একটা কাজ আপনাকে করতে হবে সুশান্তবাবু। বলুন। শকুন্তলা দেবীর সঙ্গে আপনাকে আলাপ জমাতে হবে। সুশান্ত বলে ওঠে, তার মানে? আপনার কণ্ঠস্বর শুনে মনে হচ্ছে কাজটা যেন আপনার কাছে অত্যন্ত দুরূহ ঠেকছে। কাজটা অবশ্যই আমি চেষ্টা করতাম, কিন্তু সেটা কি যুক্তিসঙ্গত হবে? কারণ তিনিও যখন আপনার প্রতি মুগ্ধ। সুশান্ত বলে ওঠে, মিস্টার রায়, আপনি মানে... আপনি ভুল করছেন সুশান্তবাবু। স্রেফ আড্ডা দেওয়া বা শকুন্তলার সঙ্গে আপনাকে আমি সাধারণ আলাপ জমাতে বলছি না, আমার উদ্দেশ্য অন্য। সুশান্ত বলে, উদ্দেশ্য? হ্যাঁ, তবে সেটা এখন বলবো না, ক্রমশ জানতে পারবেন। সুশান্ত আবার বলে ওঠে, কিন্তু... কিরিটি বলে, ভাবছেন সুযোগের কথা? বিমুগ্ধ মনেরা পরস্পর সুযোগ আপনা থেকেই বের করে নেয়, সেজন্য আপনি চিন্তা করবেন না। কিরিটি বৃন্দাবন সরকারকে বলে এসেছিল বিকেলের দিকে আবার সে সরকার ভিলায় আসবে, কিন্তু ওই দিন বেরোতে বেশ দেরি হয়ে গেল। ফ্যাটিগুপ্তর জরুরি একটা চিঠি এসেছে কলকাতা থেকে, তাকে ওই দিনই বিকেলের ট্রেনে কলকাতা ফিরতে হবে।
বিনয় ও সুশান্ত তাকে স্টেশনে পৌঁছে দিতে গেল। কাজেই ওদের স্টেশন থেকে না ফিরে আসা পর্যন্ত অনুরোধ জানিয়ে গেল কিরিটিকে সে যেন না বের হয়, সে যেন অপেক্ষা করে। প্রায় সন্ধ্যার মুখোমুখি সুশান্ত ও বিনয় স্টেশন থেকে ফিরে এলো। কিরিটি বেরুবার জন্য প্রস্তুত হই সোফার ওপরে বসে ওই দিনকার সংবাদপত্রটা উল্টে পাল্টে দেখছিল। সুশান্ত ঘরে ঢুকতে ঢুকতেই বললে, মিস্টার রায়, বেরোনো যাক এবার। কিরিটি উঠে দাঁড়ায়, দাঁড়িয়ে বলে, হ্যাঁ চলুন। সরকার ভিলার বাইরের ঘরে প্রবেশ করতেই ভৃত্য গোকুলের সঙ্গে ওদের দেখা হয়ে গেল। কিরিটি গোকুলকে শুধায়, এ বাড়িতে তুমি কাজ করো? উত্তরে গোকুল বলে, আগে হ্যাঁ। তোমার নাম কি? কিরিটির প্রশ্নে গোকুল জবাব দেয়, আমার নাম গোকুল। বাবুদের কাউকে একবার খবর দিতে পারো গোকুল? বলো গে কিরিটিবাবু আর সুশান্তবাবু এসেছেন। গোকুল বলে, ছোটবাবু তো বাড়িতে নেই, বড়বাবু আছেন। তাকেই তাহলে খবর দাও। গোকুল বলে, যান না, বড়বাবু তো বাগানেই আছেন, ওই বারান্দার পশ্চিম দিক দিয়ে নেমে যান। গোকুল বাগানে যাবার পথটা দেখিয়ে দিল। কিরিটি আর সুশান্ত নির্দিষ্ট পথে এগিয়ে যায়। বারান্দার শেষ প্রান্তে পশ্চিম দিকে ছোট মতো একটা গেট। গেট খুলতেই 3 ধাপ সিঁড়ি নেমে গিয়েছে এবং সিঁড়ি অতিক্রম করে 50 গজ গেলেই পুরোপুরি সমস্ত বাগানটা দৃষ্টির সামনে ভেসে ওঠে। উদ্যানে যে কত প্রকারের ফল, ফুল ও পাতাবাহারের গাছ আছে তার যেন কোনো সংখ্যা নেই। ছোট বড় মাঝারি নানা আকারের সব গাছ। কোথাও গাছের নীরবতা ঝোপের সৃষ্টি করেছে, কোথাও দীর্ঘ ইউক্যালিপটাস গাছ, কোথাও আনারসের ঝাড়, কোথাও ক্রোটন ও পাতাবাহারের ঝোপ, কোথাও চীনা বাঁশের ঝাড়, কোথাও শুধু সারি সারি গোলাপ আর গোলাপ গাছ। সাদা, লাল, হলদে, গোলাপি নানা রঙের নানা আকারের অজস্র গোলাপ ফুটে রয়েছে। মুগ্ধ দৃষ্টিতে চারিদিকে তাকাতে তাকাতে এগিয়ে গেল কিরিটি, আর তাকে ধীর পদে অনুসরণ করে চলে সুশান্ত। মুগ্ধ দৃষ্টিতে চারিদিকে তাকিয়ে দেখতে দেখতে মৃদু কণ্ঠে একসময় কিরিটি বলে, অনেক সময়, শ্রম ও অধ্যাবসায় দিয়েছিলেন দেখছি মৃত সারদাবাবু তার এই উদ্যানের পেছনে। কি বলেন সুশান্তবাবু? তাই, সত্যি চমৎকার। ওদিকটা একটু ঘুরে দেখে আসি বলে ডান দিকের গোলাপ বাগিচার দিকে এগিয়ে গেল সুশান্ত। সামনেই একটা চীনা বাঁশের ঝাড়। নাতিদীর্ঘ সরু সরু বাঁশগুলো সামান্য একদিকে যেন গুচ্ছে গুচ্ছে হেলে পড়েছে এবং সরু চিকন পাতাগুলো হাওয়ায় শিপ শিপ শব্দ করে চলেছে একটানা। দিনান্তের শেষ বিষণ্ণ আলোয় হঠাৎ বাঁশগুচ্ছের ফাঁকে ফাঁকে ঝাড়ের উল্টো দিকে বিশেষ এক দৃশ্য কিরিটির দৃষ্টি আকর্ষণ করে। সবুজ চিকন চিকন পাতাগুলোর ফাঁকে ফাঁকে পর্যন্ত কেশের এক অগোছালো খোপা ও বাসন্তী রঙের শাড়ি জড়ানো এক পৃষ্ঠের ঊর্ধ্বাংশ চোখে পড়ে। সামনে ওদের পায়ে চলার পথটা বাঁশের ঝাড়কে বায়ে রেখে আরও সামান্য একটু এগিয়ে বাঁয়ে বাঁক নিয়েছে। কিরিটি মুহূর্তকাল দাঁড়িয়ে যেন কি ভাবে, তারপরে পেছনে তাকিয়ে দেখতে পেল দূরে হাত 10 তফাতে সুশান্ত গোলাপ বাগিচার দিকে এগিয়ে যাচ্ছে। কিরিটি নিঃশব্দে বায়ের পথ ধরে এগিয়ে চলল। কিরিটির অনুমান মিথ্যে নয়। চীনা বাঁশঝাড়ের একবারে কোল ঘেঁষে সবুজ ঘাসের ওপরে পা ছড়িয়ে সামনের দিকে একাকিনী বসে আছে শকুন্তলা ত্রিবেদী। পরিধানে বাসন্তী রঙের কালো চওড়া পাড় একটা শাড়ি, গায়ে লাল ভেলভেটের কুনুই পর্যন্ত হাতা একটা ব্লাউজ। ঠিক যেন অরণ্যদেবী বনছায়াতলে আঁচল বিছিয়ে বসে বিশ্রাম করছেন অলস শিথিল ভঙ্গিতে। একটা কড়া উগ্র তামাকের গন্ধ কিরিটির অভ্যস্ত ও পরিচিত নাসারন্ধ্রে এসে প্রবেশ করে। সহসা যেন আত্মচিন্তায় নিমগ্ন উপবিষ্ট শকুন্তলার কাছে গিয়ে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে এবং ওই দিকে আরও একটু অগ্রসর হতেই গন্ধটা আরও স্পষ্ট হয়ে ধরা দেয়। বার্মা চুরুটের পরিচিত গন্ধ, কিরিটির ভুল হবার নয়। এদিক ওদিক তাকাতেই অল্প দূরে ঘাসের ওপরে একটা নিশেষিত প্রায় বার্মা চুরুট এবারে ওর নজরে পড়ে।
মৃদু হেসে মুহূর্তকাল কিরিটি আপন মনে কি যেন ভাবে। তারপর মৃদু কণ্ঠে ডাকে, শকুন্তলা দেবী। শকুন্তলা হঠাৎ করে চমকে ওপরের দিকে তাকিয়ে বলে, কে? চমকে ফিরে তাকাতেই শকুন্তলা সামনে দণ্ডায়মান কিরিটিকে দেখতে পেয়ে একটু যেন বিস্মিত হয়েই প্রশ্ন করে, এ কি, আপনি? কিরিটি বলে, হ্যাঁ, সারদাবাবুর বাগানটা ঘুরে দেখতে দেখতে এদিকে আসতেই লক্ষ্য করলাম আপনি চুপচাপ বসে আছেন। শকুন্তলা বলে, হ্যাঁ, এই নির্জন জায়গাটি বাগানের মধ্যে আমার খুব ভালো লাগে, তাই বিকেলের দিকে এখানে এসে প্রায় বসি। যা বলেছেন, সত্যই চমৎকার জায়গাটি, কিন্তু মধুসূদন বাবুকে দেখছি না যে, তিনি কোথায়? কিরিটির শেষের কথায় যেন একটু চমকেই শকুন্তলা কিরিটির মুখের দিকে তাকালো এবং অত্যন্ত মৃদু কণ্ঠে উচ্চারণ করল, মধুসূদন বাবু? হ্যাঁ, ওই যে গোকুল বলল তিনি নাকি বাগানেই আছেন। শকুন্তলা বলে, তা তা হবে, আমি তো দেখিনি। কিরিটি বলে, তাহলে বোধহয় অন্যদিকে কোথাও আছেন। হ্যাঁ, ভালো কথা, বৃন্দাবনবাবুর আজ কলকাতায় ফিরে যাবার কথা ছিল, গেছেন নাকি চলে তিনি কলকাতায়? শকুন্তলা বলে, হ্যাঁ, বিকেলের ট্রেনেই তিনি চলে গেলেন। কিরিটি এবার প্রশ্ন করলে, আপনার নির্জন বিশ্রামে ব্যাঘাত করছি না তো শকুন্তলা দেবী? উত্তরে শকুন্তলা বলল, না না, ব্যাঘাত কিসের আবার, আপনি বুঝি একলাই এসেছেন? কিরিটি বলে, কেন বলুন তো? শকুন্তলা বলে, না, এমনি জিজ্ঞাসা করছিলাম। এবারে একটু সেই দুপুরবেলাকার, মানে কিছুক্ষণ আগেকার কথায় আসা যাক। সরকার ভিলা থেকে বের হয়ে কিরিটি আর সুশান্ত দুজনে মণি লজের দিকে হাঁটতে শুরু করে। বাইরে রৌদ্রের তাপ বেশ প্রখর হয়ে উঠেছে তখন। পথে দুজনের মধ্যে বিশেষ কথাবার্তা হয় না। দ্বীপ্রহরে আহারাদির পর পাশাপাশি বিনয় ও সুশান্ত একটা সোফায় বসে ও কিরিটি তাদের অল্প ব্যবধানে অন্য একটা সোফায় বসে সরকার ভিলার হত্যা ব্যাপার সম্পর্কেই পরস্পরের মধ্যে আলোচনা করছিল। সহসা একসময় সুশান্ত প্রশ্ন করে, আপনার কথায় মনে হচ্ছে মিস্টার রায়, বৃন্দাবন সরকারকেই আপনি যেন একটু বেশি সন্দেহ করছেন। কিরিটি বলে, সন্দেহ কাউকেই ও বাড়ির আমি কম করছি না সুশান্তবাবু। কিরিটি হস্তধৃত পাইপটায় মৃদু একটা টান দিয়ে খানিকটা পিতাভ ধোঁয়া উদ্গীরণ করে বলতে থাকে, আপনাকে তো একটু আগেই বললাম, সারদাচরণ সরকারের মৃত্যুর ব্যাপারটা রীতিমতো জটিল। জানবেন, কবি আমাদের মিথ্যে বলেননি। পঞ্চস্বরে দগ্ধ করে করেছ একই সন্ন্যাসী, বিশ্বময় দিয়েছ তারে ছড়ায়। পঞ্চস্বরের এমনই প্রতাপ যে কোনো গতি সে মানতে রাজি নয়। এই দেখুন না, আপনার কথাটাই ধরুন। বিস্ময়ে কিরিটির মুখের দিকে তাকিয়ে সুশান্ত প্রশ্ন করে, আমার কথা? কিরিটি বলে, হ্যাঁ, শকুন্তলার প্রতি আপনার দুটি চক্ষুর নীরব মুগ্ধ দৃষ্টি আপনার মনশ্চক্ষে ধরা পড়ার কথা নয় অবশ্যই, কিন্তু আমারও শকুন্তলা দেবীর দৃষ্টিকে এড়ায়নি। মৃদু রহস্য তরল কণ্ঠে কিরিটি কথাগুলো বলে। কিরিটির অতর্কিত আক্রমণে সুশান্তর মুখখানা সহসা রক্তিম হয়ে ওঠে এবং মৃদু লজ্জাজড়িত কণ্ঠে বলে, কি যে বলেন মিস্টার রায়? মৃদু হেসে সঙ্গে সঙ্গে কিরিটি জবাব দেয়, না না, এতে লজ্জা পাওয়ার কিছু নেই সুশান্তবাবু। শকুন্তলার ইতিহাস যাই হোক না কেন, মুখখানি যে তার সত্যিই সুন্দর, আর সুন্দর বস্তুর প্রতি বিশেষ করে সে যদি আবার সজীব হয়, তো তার প্রতি মানুষ মাত্রই আকর্ষণ তো একান্তই স্বাভাবিক। বিনয় হো হো করে হেসে ওঠে কিরিটির কথায়। সুশান্ত ওই সময় তাড়াতাড়ি কথার মোড়টা ঘুরিয়ে দেবার জন্য বলে ওঠে, কিন্তু সরকার ভিলার ল্যাবরেটরি থেকে ওই সময় আমাকে রোজ স্প্রেইং সলিউশনের শিশিটা সরিয়ে আনতে বললেন কেন মিস্টার রায়? এখনো বুঝতে পারছি না সে ব্যাপারটা। কিরিটি বললে, ব্যস্ত কি, সময় সব জানতে পারবেন, কিন্তু শিশিটা কোথায় রেখেছেন? সুশান্ত বলে, রেখে দিয়েছি আমার ঘরে। কিরিটি প্রশ্ন করে, সাবধানে রেখেছেন তো?
উত্তরে সুশান্ত বলে, হ্যাঁ। কিরিটি সাবধান করে দিয়ে বললে, দেখবেন সাংঘাতিক বিষ। সুশান্ত বলে ওঠে, বিষ? কিরিটি বলে, হ্যাঁ, কিন্তু যাক, এখন নিশ্চিন্ত। ভালো কথা, শিশিটা যখন সরিয়ে নিয়ে আসেন কেউ আপনাকে দেখেনি তো? সুশান্ত উত্তরে না বলে। কিরিটি বললে, মধুসূদনবাবু তখন কোথায় ছিলেন? এই গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা কী ধরনের গল্প শুনতে চান তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আমার আরও নতুন নতুন গল্পের আপডেট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্লিজ দাবিয়ে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ।